এইচএসসি 2025 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষার A to Z সকল কিছু এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অংশ আলোচনা করব, পরবর্তীতে সেকেন্ড পেপার আলোচনা করব। খাতার সমস্যা, কিভাবে 25-এ 25 পাবা, পরীক্ষায় কী আসবে, কিভাবে লিখবে, কিভাবে বুঝবে, ভাইভাতে কি হবে, পরীক্ষার হলে করণীয় কী কী, তারপর হচ্ছে ভাইবার জন্য সাজেশন কী, সিলেবাসগুলো কী, এগুলো সব এই জায়গায় A to Z আলোচনা করা হবে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্র্যাকটিক্যাল পরীক্ষার সিলেবাস, এই 15টা প্রশ্ন বা এই 15টা টাইপ প্রশ্ন তোমাদের আসবে ব্যবহারিক পরীক্ষায়। 5টা কার্যক্রম থাকবে, 5টা অ্যাক্টিভিটিস থাকবে, সেখান থেকে 2টা অ্যাক্টিভিটিস তোমাকে সম্পন্ন করতে হবে। এক একটার জন্য 8.5 করে মার্কস, 2টা করতে হবে তোমার, 2টার জন্য 8.5 × 2 17 নম্বর। আর এখানে ব্যবহারিক খাতা যদি দাও তাহলে 3 নম্বর, প্র্যাকটিক্যাল খাতা যদি নোটবুক বা ল্যাব খাতা, আর ভাইবা বা মৌখিক পরীক্ষার জন্য হচ্ছে 5 নম্বর, টোটাল হচ্ছে তোমার 25 নম্বর। এবার এই যে দুইটা এক্সপেরিমেন্ট তোমাকে বা 2টা তোমার হচ্ছে টাস্ক যে কমপ্লিট করতে হবে, এর মধ্যে তোমার যন্ত্র উপকরণ সংযোজন, ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ, এগুলো কতগুলো ধাপ আছে, সবগুলো ধাপের জন্য টোটাল হচ্ছে 17 মার্ক। এখন তোমাকে যেই তোমার হচ্ছে কার্যক্রমটা দেওয়া হয়েছে, এটার পরিকল্পনা প্রণয়ন যদি করতে পারো তাহলে দিবে 2 নম্বর। তারপর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে সেখানে দিবে 2.5 নম্বর। তারপরে পরিকল্পনা কি, তুমি থিওরিটা যদি লিখতে পারো তাহলে পাবা 2। থিওরি লিখে থিওরি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে পাবা 2.5। তাহলে থিওরি লিখতে পারলে 2 আর অ্যাপ্লাই করতে পারলে 2.5। কীভাবে অ্যাপ্লাই করবো সব বলতেছি আমরা। তারপর সেখান থেকে যদি লেখচিত্র অঙ্কন করতে বলে বা হচ্ছে ম্যাথটা ডাটা বিশ্লেষণ করতে বলে, তাহলে সেটা যদি করতে পারো তাহলে সেখানে দিবে তোমাকে 2 নম্বর। আর ফলাফল যদি ব্যাখ্যা সহ উপস্থাপন করতে পারো এবং ফলাফলটাকে যদি বা রেজাল্টটাকে তুমি যদি অ্যানালাইসিস করে কিছু বলতে পারো তাহলে সেখানে পাবো 2 নম্বর। তো এই প্রত্যেকটা পার্ট 2, 2.5, 2 আর 2, তাহলে সব মিলে হলো 8.5। এটা একটা এক্সপেরিমেন্টের জন্য বা একটা টাস্কের জন্য। তো এরকম 2টা টাস্কের দিবে, 5টা দিবে, 5টা থেকে 2টা তোমাকে অ্যান্সার করতে হবে। 2টার জন্য মান আসবে 17। এবার এই যে 5টা থেকে 2টা কীভাবে দিবে সেটা হচ্ছে লটারির মাধ্যমে দিবে, র্যান্ডমলি লটারির মাধ্যমে চুজ করতে বলবে। লটারির মাধ্যমে তোমার যে কোনোটা তোমাকে করতে হইতে পারে, 5টা থেকে যে কোনো 2টা তোমাকে র্যান্ডমলি করতে হইতে পারে। টিচার বলে দিবে কোন 2টা তুমি করবা। লটারিতে তোমার যেই 2টা আসবে তুমি সেই 2টা তোমাকে করতে হবে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সিলেবাস, এই ব্যবহারিক পরীক্ষাগুলো তোমাদের আসবে, করতে দিবে। এখানে 10টা ব্যবহারিক আছে, তোমরা ল্যাব খাতায়ও এগুলি লিখবে, প্র্যাকটিক্যাল খাতায় এগুলি লিখবে এবং পরীক্ষাতেও এখান থেকেই তোমাদেরকে করতে দিবে। ব্যবহারিক পরীক্ষার মান বন্টন আগের মতন 5টা থেকে 2টা করতে দিবে, 17 মার্ক, এক একটা 8.5 করে 17 মার্ক, ল্যাব খাতায় 3, প্র্যাকটিক্যাল মৌখিক পরীক্ষায় 5, মোট 25। ওই একই রকম থিওরি লিখতে পারলে 2, থিওরি অ্যাপ্লাই করতে পারলে 2.5, লেখচিত্র আঁকা ম্যাথের ডাটা বিশ্লেষণ করতে পারলে 2, ফলাফল এবং ব্যাখ্যা উপস্থাপন করতে পারলে, সিদ্ধান্তে আসতে পারলে 2 নম্বর। প্র্যাকটিক্যাল খাতা বা ব্যবহারিক খাতা বা ল্যাব খাতা বা নোট খাতা, এটাতে 3 নম্বর। খাতা জমা দিলেই তুমি 3 নম্বর পেয়ে যাবে। অবশ্যই ল্যাব খাতা, প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে নিয়ে যাবে। আগে যদি লেখা না হয়ে থাকে এখনও লিখতে পারবে, হাতের লেখা সুন্দর হওয়ার দরকার নেই, যেমন থাকে কোন রকম লিখে দিলেও সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কমপ্লিট করে নিয়ে যাবে। খাতা অবশ্যই মলাট করবে ক্যালেন্ডার বা ব্রাউন পেপার দিয়ে, লাইব্রেরিতে পাওয়া যায়। এবং খাতার উপরে এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার সাল এবং বিষয়ের নাম অবশ্যই লিখবে। প্র্যাকটিক্যাল খাতা স্বাক্ষর হয় নাই, কোনো সমস্যা নেই, প্র্যাকটিক্যাল কমপ্লিট করো, প্র্যাকটিক্যাল লেখা শেষ করো, তারপর কলেজে স্যারের কাছে যাও, স্বাক্ষর করে দিবে, কোনো দুশ্চিন্তার কিছু নেই। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কী আসবে, কীভাবে প্র্যাকটিক্যাল লিখবো, কী প্র্যাকটিক্যাল করতে হবে, 5টা প্রশ্ন থেকে লটারির মাধ্যমে 2টা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা তোমাকে করতে দিবে। এক একটার মধ্যে 8.5 করে মার্কস, একটু আগে বলছি টোটাল 17 মার্কস, কমপ্লিট করলেই 17 পেয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল কিছুই বুঝি না, কিছুই পারি না, আমাদের কলেজ থেকে বলে দিছে 25-এ 25 এমনিই দিয়ে দিবে। বড় ভাইরা বলছে প্র্যাকটিক্যাল কোনো কিছু করতে হয় না, 25-25 মিলে 50 তোমরা এমনি পেয়ে যাবা। সবসময় 25-এ 25 দিয়ে দেয়, ঠিক আছে। সবাই এই জন্য প্র্যাকটিক্যাল করে না, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ঠিক মতন প্রিপারেশন নেয় না। 50 মার্ক, তোমার 50 মার্ক, এটা কিন্তু কম মার্ক না। আমি পড়ি নাই, আমি পারি না, মূল পরীক্ষায় আমার খারাপ হয়েছে, মূল পরীক্ষা খারাপ হোক, তুমি পড়ো নাই, পারো নাই, আরেকজনটা দেখে লিখছো, যা মনে হচ্ছে তা করছো। কিন্তু প্র্যাকটিক্যাল তো এখন তোমাকে নিজে পার্সোনালি ভাইবা ধরবে, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি পারো।
এটা যদি পারো তাহলে 50-এ 50 দিবে। তোমাকে যে বলে দিছে 25-এ 25 দিয়ে দিবে, যদি 25-এ 25 না দিয়ে দুইটা পরীক্ষায় 20 আর 20 40 দেয়, তাহলে কিন্তু তোমার 10 নাম্বার নাই। তার মানে 10 নাম্বার মানে একটা গ্রেড নাই, 10 নাম্বার মানে একটা গ্রেড নাই। তো তোমরা অনেকে সিরিয়াসলি নিবা না, ঠিক আছে, কলেজ থেকে বলে দিছে কোনো সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। আবার অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক পন্থা অবলম্বন করে তুমি দেখবা যে 25-এ 25টা দিয়ে দিবে। যদি না দেয়, যদি না পাও, তাহলে সমস্যা তোমার হবে, ধরাটা তুমি খেয়ে যাবা। তাই 25-এ 25 পাওয়ার জন্য তোমার একটু হলেও পরীক্ষার ব্যাপারে সিরিয়াস হইতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনো কলেজে সিরিয়াসলি নেয়, আবার অনেক কলেজে সিরিয়াসলি নেয় না। এখন ধরো সিরিয়াসলি নেয় না, এটা কেউ বলে দিল, তারপর তুমি কী করলা, সিরিয়াসলি প্রিপারেশন নিলা না। এই ধারণা থেকে তোমার বের হয়ে আসতে হবে সবার প্রথম। 2 পেপার মিলিয়ে 25-25 50 অনেক নাম্বার। ভালো গ্রেড প্র্যাকটিক্যালের উপর অনেকখানি ডিপেন্ড করে। অবহেলা করবা, অলসতা করবা, নাম্বার কম পাবা, গ্রেড কমে যাবে। অনেক সিরিয়াস স্টুডেন্ট প্র্যাকটিক্যালকে সিরিয়াসলি নেয় না, প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনো রকম দিয়ে আসে, ফলে নাম্বার কম আসে, গ্রেড কম আসে। প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি না দাও 50-এ 50 আসবে না, তাই সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে। যদি প্র্যাকটিক্যাল না পারো, এক্সপেরিমেন্ট সম্পর্কে একটুখানি দেখো, ধারণা নাও। এখনও বিভিন্ন কলেজে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করা, ইউটিউবে ভিডিও আছে, প্লাস হচ্ছে সব জায়গায় আছে। সবগুলো তোমার প্র্যাকটিক্যাল ল্যাব খাতাটা যদি খুলো, সেখানেও তুমি প্র্যাকটিক্যাল সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। আর আমরা তো এখানে A to Z যতগুলো প্র্যাকটিক্যাল আছে সবগুলো বুঝাই দিব। তো সবগুলো প্র্যাকটিক্যাল তুমি এখান থেকে বুঝতে পারবা। তাই তোমাদের উচিত প্র্যাকটিক্যালের সম্পর্কে একটু হলেও ধারণা নেওয়া। আর যদি না নাও, তাহলে কিন্তু নাম্বার এমনি কম আসবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা না পারলে এমন রেজাল্ট আসছে যে তুমি পারো না, কিছু দেখাইতে পারো নাই, তাহলে 25-এ 15 দেয়, অনেক সময় দিয়ে দেয় 12 দিয়ে দেয়, বেয়াদবি করলে। আবার অনেক সময় ভাইভাতে ভালো করতে পারো না, মোটামুটি পারছো, 20 দিয়ে দিবে। তাহলে 20 দিলেও কিন্তু দুইটা প্র্যাকটিক্যালে 20-20 পাইলা 40, আর 50-এ পাইলা 40, তার মানে 10 নাম্বার কিন্তু কম পাবা। তাই সিরিয়াসলি নিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটাতে তুমি যদি একটু সতর্ক হও, একটুখানি পড়ো, একটুখানি বুঝো, একটুখানি প্রিপারেশন নিলে 25-এ 25 পেয়ে যাবে। যখন রেজাল্ট দিবে তখন দেখবা যে তোমার প্র্যাকটিক্যালে নাম্বার কম আসছে, এটার জন্য গ্রেড কম আসছে, তখন তো কিন্তু তোমার আফসোস হবে যে কেন একটু প্র্যাকটিক্যালটা সিরিয়াসলি দিলাম না। তুমি যেই কেন্দ্রে পরীক্ষা দিবে, তোমার আগে অনেক শিক্ষার্থী থাকবে, অনেক গ্রুপ থাকবে, যারা হচ্ছে আগেই তোমার হচ্ছে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালটা দিয়ে ফেলেছে। তাদের অনেকের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে কী প্র্যাকটিক্যাল দিয়েছিল, কীভাবে দিয়েছিল, কী ভাইভাতে ধরেছিল, ওইগুলো একটু দেখে যাবে, জেনে যাবে। তাহলে কী হবে, একটু সাহস পাবে। যদি কিছু করতে দেয়, তাহলে যদি জানো, একটু হলো যদি করে দেখাতে পারো, তাহলে কিন্তু একটা ভালো মার্কস পাবা। আর ভাইবার জন্য কী পড়তে হবে একটু যদি দেখে যাও, ভাইভাতে প্রশ্ন ধরলে পারলে 25-এ 25 ইনশাল্লাহ পেয়ে যাবা। ভাইভাতে 5 নম্বর, কিন্তু ভাইভাতে আসলে 5 নম্বর না। মৌখিক পরীক্ষা যদি ভালো পারো, খাতা যদি তোমার থাকে, এক্সপেরিমেন্টটা যদি মোটামুটি করতে পারো, 25-এ 25 তোমাকে দিয়ে দিবে। আর যদি ভাইভাতে না পারো, সাধারণত 20-22 দেয়। তো কেন তুমি রিস্ক নিবে, একটুখানি প্রিপারেশন নিলে 25-এ 25 দিয়ে দিবে। তো অনেক সময় যদি 20 দেয়, তাও কিন্তু দুইটাতে তোমার হচ্ছে 10 গ্রেড, 10 নাম্বার কমে গেল। আবার যদি কিছুই না পারো, খাতা না থাকে, তারপর হচ্ছে অনেক বেয়াদবি করছো, তাহলে দেখা যাবে যে 18-20 দেয়। কখনো অনেক সময় মেজাজ খারাপ করলে 15 অনেক সময় দিয়ে দেয়। তাই চেষ্টা করবে 25-এ 25 পাওয়ার জন্য। পরীক্ষার হলের জন্য বিশেষ সতর্কতা। 25-এ 25 পেতে চাও, তাহলে এই সাবধানতা অবলম্বন করবা। পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া, ইস্ত্রি করা, আয়রন করা কলেজ ড্রেস পরে যাবা, চুল আঁচড়ে যাবা, চুল কেটে ছোটো করে যাবা। ছেলেরা অবশ্যই পরীক্ষার হলে কোনো বেয়াদবি করবা না। বেয়াদবি অনেক বাচ্চারা বেয়াদবি করে গিয়ে। চিৎকার চেঁচামেচি করবা না। তোমরা গিয়ে চিৎকার চেঁচামেচি করে একবারে মাছের বাজার বানায় ফেলবা, সবাই করে ফেলবা। চিৎকার চেঁচামেচি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। বেয়াদবি অনেক কলেজের বাচ্চারা বেয়াদবি করে টিচারদের সাথে। নাম্বার 50, বেয়াদবি করতেছো, পার পাবা না কিন্তু। চেঁচামেচি করবা, সারা জীবন তো চিৎকার চেঁচামেচি করছো, সারা জীবনে আড্ডা দিছো। পরীক্ষার একটু সময় তোমাকে চুপচাপ থাকতে হবে, ভদ্র প্রমাণ করতে হবে। শিক্ষক কোনো কারণে অসন্তুষ্ট হয়, বিরক্ত হয়, এমন কোনো কাজ করলে তুমি এবং তোমার গ্রুপ, তুমি একা না, গ্রুপের সবাই কিছু হলেও নাম্বার কম পাবা। নম্র ভদ্র ভালো আচরণ করার চেষ্টা করবে। বিশৃঙ্খলতা হলে অবশ্যই করবা না। শিক্ষার্থীরা ভাঙচুর করে, বিশৃঙ্খলতা সৃষ্টি করে, তখন কিন্তু শিক্ষকরা ভালো নাম্বার তোমাকে দিবে না। তাই খুব সাবধান থাকবে, এবং শুধু তুমি সাবধান থাকবে না, তোমার যে সহপাঠী আছে, তোমার গ্রুপে যারা মেম্বার আছে, তাদেরকে সতর্ক করে দিবা। কোনো প্রশ্ন না পারলে ঘাবড়ে যাবা না, এবং যদি কোনো প্রশ্ন না পারো, তাহলে স্বীকার করবে তুমি পারতেছো না বা তোমার মনে পড়তেছে না, এবং অহেতুক শিক্ষকের সাথে তর্কে জড়াবে না। শিক্ষক যা বলবে সঠিক, শিক্ষক ভুল বলুক রাইট বলুক, সব সময় সে সঠিক। ভাইবা বোর্ডে কারা প্রশ্ন করে এবং কীভাবে প্রশ্ন করে, তুমি যে সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেখান থেকে একজন শিক্ষক থাকবেন, আশেপাশের কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন। এবং অধিকাংশ কলেজেই তোমার হচ্ছে ভাইবাতে কোনো আহামরি কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে না, এক্সপেরিমেন্ট রিলেটেড প্রশ্নই জিজ্ঞেস করে। পরীক্ষার হলে তোমার বাড়ি, নাম, ঠিকানা এগুলো জিজ্ঞেস করতে পারে। তবে এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অধিকাংশ কলেজেই তোমার হচ্ছে এক্সপেরিমেন্ট এবং তোমার ল্যাব খাতার মধ্যে যে এক্সপেরিমেন্টগুলো করছো সেই সম্পর্কিত প্রশ্ন করে, এবং ওই পরীক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। তুমি যে এক্সপেরিমেন্টটা করবে সেইটার সম্পর্কে জিজ্ঞেস করবে। এখন ধরো তুমি কোনিক্স নিয়ে একটা এক্সপেরিমেন্ট তুমি করছো, তাহলে কোনিক্স রিলেটেড প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে, এবং ভাইবা থেকে কি জিজ্ঞেস করবে, একটা ভাইবা সাজেশন আমরা দিব।
ভাইবাতে আসলে কি প্রশ্ন করবে এক্সাক্ট গদ বাঁধা কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। টিচার চাইলে যে কোনো প্রশ্নই করতে পারে, তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত প্রশ্নই সাধারণত করে বা এর আশেপাশের প্রশ্নই করে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এক্সপেরিমেন্ট নাম্বার 1, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তোমাকে মান বলে দিবে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিবে আর অনুপাতটা বলে দিবে, বলবে যেখানে বিভক্ত করছে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো। অন্তর্বিভক্ত করলে অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত করলে বহির্বিভক্ত। প্রথমে এই তত্ত্বটা লিখতে হবে, এই যে তত্ত্ব, বিভক্তিকরণের সেই তত্ত্ব। এরপরে উপকরণ লিখবা। যাদের ল্যাব খাতা নাই তারা এখান থেকে ল্যাব খাতা কমপ্লিট করবা। যারা প্র্যাকটিক্যাল লেখো না এখান থেকে দেখে দেখেও তোমরা লিখে প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করতে পারবা। আর পরীক্ষার হলে কী লিখবা? তত্ত্বটা লিখবা, সূত্র, তারপরে উপকরণ লিখবা, কী কী উপকরণ ব্যবহার হয়েছে, কার্যপদ্ধতি কীভাবে কী করলা, তারপর হচ্ছে এই সূত্রের মধ্যে এই মানগুলো বসাইছে পরে এই ক্যালকুলেশনটা করবা। ক্যালকুলেশন করার পরে এখানে একটা অ্যান্সার আসবে। এই প্রত্যেকটার জন্য মার্কস আছে, এটার জন্য 2, এটার জন্য 2.5 এরকম মার্কস থাকবে। এরপর তুমি চিত্রটা যে মান বসে আঁকতে পারছো এখানে থাকবে 2 মার্কস, তার মানে কিন্তু তুমি প্রায় হচ্ছে 6.5 মার্কস পেয়ে গেলা। এরপর ফলাফল লিখে মন্তব্য যদি করো এবং সতর্কতা যদি লেখো তাহলে 2, তাহলে হয়ে গেল কত? 8.5 মার্কস। তাহলে তত্ত্বের অ্যাপ্লাইয়ের পরে চিত্র বা হচ্ছে অ্যানালাইসিস, দেন হচ্ছে ফলাফল এবং মন্তব্য, সতর্কতা। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এরকম সিমিলারলি আরও কিছু আসতে পারে, অনুরূপ কিছু সমস্যা বিভিন্ন ধরনের দিতে পারে। আমরা অন্তর্বিভক্ত বলছি, বহির্বিভক্ত আসতে পারে, সমত্রিখণ্ডক আসতে পারে, এক্স অক্ষে যে অনুপাতে ছেদ করে এগুলো আসতে পারে। এই ধরনের বিভিন্ন অনুরূপ সমস্যাও দিয়ে দিতে পারে। এক্সপেরিমেন্ট 2, শীর্ষবিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের, 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আবারও সূত্র লিখতে হবে মাস্ট, ল্যাব খাতে সবই তুলবা আর পরীক্ষার হলে এই সূত্রটা লিখবে, এটা হচ্ছে তোমার তত্ত্ব। তারপরে উপকরণ, তারপরে হচ্ছে কার্যপদ্ধতিগুলো লিখবা। এরপর সূত্রটার মধ্যে এই যে বিন্দুগুলো আছে বিন্দুগুলোর মান বসাবো, বসানোর পরে তারপর হচ্ছে বিন্দুগুলো দিয়ে একটা চিত্র আঁকবো, দেন ফলাফল আসবো, ফলাফল আসার পরে সতর্কতা লিখবো। অনুরূপভাবে আমি যে বিন্দুগুলো বলছি এরকম বিভিন্ন বিন্দু দিতে পারে, এরকম বিভিন্ন বিন্দু ধরে অনুরূপ আরও কিছু সমস্যা এখানে দেখানো আছে। এক্সপেরিমেন্ট 3, সরলরেখার সমীকরণ দেওয়া আছে, লেখচিত্র অঙ্কন করো। তাহলে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, লেখচিত্র অঙ্কন করতে গেলে ওয়াইয়ের মানকে এক পাশে রাখবো, রেখে তারপর হচ্ছে এক্সের বিভিন্ন মান বসাবো, এক্সের বিভিন্ন মানের এগেনস্টে ওয়াইয়ের বিভিন্ন মান পাবো। তাহলে এটা হচ্ছে আমার সেই তত্ত্ব, আর তত্ত্বের জন্য হচ্ছে এটা সাধারণ রূপ। তারপর হচ্ছে কার্যপদ্ধতি লিখলাম, তারপর এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে প্লটিং করব, করার পরে এখানে কিন্তু আমার ফলাফল আসবে এবং সতর্কতা লিখবো। অনুরূপ আরও বিভিন্ন এরকম টাইপের সমস্যা দিতে পারে। এখানে সরাসরি ইকুয়েশন না দিয়ে ঢাল আর বিন্দু বলেও সরলরেখার সমীকরণ বের করে তারপর গ্রাফ আঁকতে হবে। এক্সপেরিমেন্ট 4, লেখচিত্র থেকে সরলরেখার সমীকরণ নির্ণয়। তাহলে লেখচিত্র থেকে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, লেখচিত্র দেওয়া আছে, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কিন্তু থিটার মান জানি, থিটা কি? এম এর মান। তাহলে এম এর মান কত? 60 ডিগ্রি। এম এর মান 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি। আবার ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে? 2 অংশ, তাহলে y = mx + c। তাহলে প্রথমে থিটার মান 60 ডিগ্রি দিকে বসায় এম এর মান বের করব, আর কর্তৃত অংশ এটা হচ্ছে আমার c, তাহলে c এর মান এখানে বসায় দিব। সুন্দর মতন আমার ইকুয়েশন চলে আসছে। এরকম আরও ভিন্ন কিছু দিতে পারে, যে অনুরূপ আরেকটা সমস্যা দেওয়া আছে। এক্সপেরিমেন্ট 5, অক্ষরেখার সাপেক্ষে বিন্দু ও রেখাংশের প্রতিচ্ছবি। এখন উভয় অক্ষের সাপেক্ষে একটা বিন্দু দেওয়া আছে, ধরো এই বিন্দুটা হচ্ছে 2, 2। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি প্রতিরূপ বিন্দু বের করতে চাই, তাহলে এখানে ওয়াই অক্ষ থেকে ওর দূরত্ব কত? 2 একক। তাহলে এখানে ওয়াই অক্ষ থেকে সেম 2 একক দূরে একটা বিন্দু হবে। এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিচ্ছবি বের করলাম। আবার হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, এটা হচ্ছে কতটুকু দূরে? 2 একক। এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 2 একক। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে কত? 2 একক। তাহলে এখান থেকে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে +2 হলে এখান থেকে কি হবে? -2। এইভাবে তুমি তোমার হচ্ছে প্রতিচ্ছবি বের করতে পারবে। এবার হচ্ছে বিন্দুর প্রতিচ্ছবি, এবার হচ্ছে সরলরেখার প্রতিচ্ছবি। এই সরলরেখাটার প্রতিচ্ছবি বের করতে হবে। তাহলে এই সরলরেখাটাকে x/a y/b = 1 এই ফরম্যাটে সাজাতে হবে। এবার ওয়াই অক্ষের সাপেক্ষে যদি প্রতিচ্ছবি বের করতে বলে, তাহলে এক্সের আগে লিখব মাইনাস, আর এক্স অক্ষের সাপেক্ষে বললে ওয়াইয়ের আগে লিখব মাইনাস। তাহলে এই সরলরেখার সমীকরণটা এই ফরম্যাটে চলে আসলে তুমি প্রতিচ্ছবির সরলরেখার পেয়ে যাবা। তাহলে এই বিন্দুটা যদি হয় a0, প্রতিচ্ছবি -a0, আর 0b এর মতন থাকবে। দেখো কার্যপদ্ধতি দিলাম, তারপরে হচ্ছে সরলরেখাটা বসালাম। সরলরেখাটা যখন বসাইছি তখন হচ্ছে কিন্তু এরকম ছিল। তারপর হচ্ছে এই প্লাসের জায়গায়, এর জায়গায় কি বসাই দিছি? -a। আর এখানে বি এর মান ছিল 4, 4ই থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই সরলরেখাটার একটা প্রতিচ্ছবি। এরকম অনুরূপ আরও সমস্যা আসতে পারে। এটা হচ্ছে দেখছো ফলাফল সংকলন করলাম, তারপরে হচ্ছে সরলরেখাটা আঁকলাম, এবার নতুন সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম।
নির্দিষ্ট রেখার সাপেক্ষে, এতক্ষণ ছিল অক্ষের সাপেক্ষে, আর এখন নির্দিষ্ট রেখার সাপেক্ষে বিন্দু আর রেখার প্রতিচ্ছবি। তাহলে এখন বলছে এই সরলরেখার সাপেক্ষে এই সরলরেখার প্রতিচ্ছবি নির্ণয় করো। তাহলে এই যে থিওরি আছে, এই সরলরেখার সাপেক্ষে এই সরলরেখার যদি প্রতিচ্ছবি নির্ণয় করতে বলি, তাহলে এই যেখানে থিওরিগুলো আছে এই থিওরিটা লিখবা এবং অ্যাপ্লাই করবা। করার পরে দেখো L1 রেখা L2 রেখা, দুইটা রেখার ঢাল বের করব। তারপরে হচ্ছে তাদের ছেদবিন্দু বের করব। এবার ছেদবিন্দু জানি, ঠিক আছে। এরপর যে আমরা ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলা দিয়ে যে প্রতিচ্ছবির রেখার যে ঢাল সেটা M3 বের করব। এবার ঢাল জানি, বিন্দু জানি, এক বিন্দু এক ঢালের সমীকরণ বসায় দিলেই আমি রেখাটা পেয়ে যাব। এই হচ্ছে আমার রেখাটা। এরকম অনুরূপ আরও সমস্যা আসতে পারে, সেগুলো সমাধান করবে। বৃত্ত আঁকতে হবে, কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। বৃত্ত সমীকরণ দেওয়া থাকবে, এটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে হবে। তার আদর্শ সমীকরণ বানাইলাম। এবার হচ্ছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, এবার কেন্দ্রটা বসাবো, বসায় ব্যাসার্ধের মাপ নিয়ে আমি একটা বৃত্ত এঁকে ফেলবো। হাত দিয়ে বিন্দুটা বের করব, তারপর কম্পাস দিয়ে মাপ নিয়ে এরপর কম্পাস দিয়ে চারিদিকে ঘুরাবো। এখন ফলাফল লিখবা, তারপর সতর্কতা লিখবা, তারপর লেখচিত্রের বৈশিষ্ট্যটা বলবা। অনুরূপ বিভিন্ন সমস্যা আসতে পারে, কিছু সমস্যা প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। ত্রিভুজের বাহু দেওয়া আছে, একটা কোণ বের করতে বলছে, যে কোনো একটা বাহুর মধ্যবর্তী কোণ বলে দিবে বের করতে। দেখো এখানে তিনটা বাহু বলে দিচ্ছে, বলছে বৃহত্তম ক্ষুদ্রতম কোণ বের করতে বলছে। তাহলে বাহুগুলোকে A B C ধরবা। মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কি জানি, যে হচ্ছে কজের যে সূত্র আছে সেটা আমরা বসাবো এখানে। এখন এখানে বলছে বৃহত্তম বাহু হইলে, বৃহত্তম বাহুর বিপরীত কোণ হইলে এখানে কি হবে, 48 হবে মাইনাস। দেখো 48 স্কোয়ার মাইনাস, আর বাকি দুইটা হবে 30 স্কোয়ার 42 স্কোয়ার, নিচে হবে 2 30 × 42। আবার যদি বলে ক্ষুদ্রতম কোণ, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কত, 30। তাহলে এখানে ওই 30 স্কোয়ার করব, 30 স্কোয়ার মাইনাস করব, আর থাকে কত 42 আর 48। তাহলে কী লিখবো, 42 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার, নিচে লিখবো 2 × 42 আর × 48। দেখো মধ্যবর্তী কোণ বের হয়ে আসবে। তাহলে এই তোমার সূত্র, এ হচ্ছে তোমার তত্ত্ব, সূত্রের তত্ত্ব, তারপরে উপকরণ, কার্যপদ্ধতি আমি তো বললাম। তারপর হচ্ছে এখান থেকে তোমরা ওই যে বাহুটা ত্রিভুজটা এঁকে মধ্যবর্তী কোণ বৃহত্তম কোণ বের করছি, ক্ষুদ্রতম কোণ তো আমি বলেই দিলাম কীভাবে বের করে, যে ফর্মুলাটা 30 স্কোয়ার সহজে দেখাই দিলাম। সুন্দর মতন মান বসায় দিবা, ফলাফল লিখবা। অনুরূপ আরও কিছু সমস্যা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। কোণ বলে দিলাম, বাহুর দৈর্ঘ্য অনুপাত বের করতে বলছে। তাহলে এই যে তত্ত্বটা হচ্ছে সাইন সূত্র, বাহু A বাই সাইন কোণের A, তারপর বাহু B সাইন B কোণ B আর কি, এখানে বাহু C কোণের C সাইন C। এবার কার্যপদ্ধতি লিখব। এবার কোণ যে তিনটা বলে দিচ্ছে সেই তিনটা কোণকে আমি বসাবো। বসানোর পরে দেখো একটা ফর্মেট আসলো। তারপর এটাকে কি করব, এই নিচে সবগুলোকে দশমিকের পরে 3 ঘর করে নিয়ে আমি বাহুগুলোর অনুপাত পেয়ে যাব। এই যে আমার বাহুগুলোর অনুপাত। তো একরকম সিমিলারলি আরেকটা সমস্যা দেওয়া হয়েছে এখানে। দুইটা কোণের মান, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। দুইটা কোণ একটা বাহু দেওয়া আছে, তাহলে দুইটা কোণ একটা বাহু দেওয়া থাকলে ওই যে তত্ত্ব সেম আগেরটাই, যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের মান বসাবো। দেখো এই যে কোণের মান বসাইছি সাইন B, কোণের মান বসাইছি সাইন A, আর এই বাহুটা জানি, বি বাহুটা জানি না, তত্ত্বের মধ্যে দিয়ে বসাই দিলেই পেয়ে যাব। তাহলে কীভাবে বি বাহু বের করতে পারবো, সি বাহু বের করতে পারবো। যখন বি বের করবো, যেহেতু আমি A জানি তাহলে A এর সাথে B এর নিব, আর যেহেতু A জানি আবার এর সাথে C নিব। তাহলে তুমি এইভাবে বাকি যে অজানা দুইটা বাহু B আর C সেটা বের করে ফেলতে পারবা। এখানে যে ফলাফল সংকলন লিখবা, ফলাফলটা লিখবা, সমস্যা আরও দেওয়া আছে। ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য একটা কোণ দেওয়া আছে, আর বাকি কোণগুলো বের করতে বলছে। দুইটা বাহু একটা কোণ দেওয়া আছে, ওই যে আবার ঠিক এই যে সাইনের সূত্র, কিন্তু সাইনের সূত্রের জন্য আমাকে দুইটা বাহু যেহেতু দেখা যাচ্ছে একটা কোণ দেওয়া আছে, দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকলে অপর একটা বাহু আমার জানা লাগবে। তাহলে অপর বাহুটা এই যে সূত্র, এই যে তত্ত্ব, এই তত্ত্ব দিয়ে আমরা বের করে ফেলবো। তো এখন দেখো যেই বাহুটা বের করতে চাই সেইটার কোণ লিখবো, আর সেটার কোণ যেহেতু লিখছি তাহলে বাহু কি CA, তাহলে লিখবো CA আর C² প্লাস A স্কোয়ার। একটু আগে যে সূত্রটা লিখলাম মাইনাস দিয়ে, ওই ফর্মুলাটা এখানে লিখছে, যেটা বের করতে চাই -B স্কোয়ার, আর তাহলে বাকি থাকবে কি A স্কোয়ার প্লাস C স্কোয়ার, নিচে হবে 2AC, আর এখানে যেহেতু বের করতে চাই বি বাহু তাহলে লিখবো কি cos B সমান সমান, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটাকেই আমরা এইভাবে লিখছি। তাহলে বাহু বের হয়ে গেল, বাহু জানি। এবার হচ্ছে বাহু জানি, কোণ জানি, সুতরাং সুন্দর মতন বাকি কোণগুলো আমি বের করে ফেলতে পারবো এই সূত্রটা দিয়ে। এই সূত্রটা অ্যাপ্লাই করব, মান বসাবো, অ্যান্সার চলে আসবে। সতর্কতা লিখব, অনুরূপ সমস্যাগুলো আরও দেওয়া আছে। এখানে হচ্ছে আরেকটা এক্সপেরিমেন্ট 12, নির্দিষ্ট বিন্দুর সন্নিকটে ফাংশনের লেখকে আসন্ন ওই বিন্দুতে স্পর্শকের লেখ দ্বারা স্থানীয়ভাবে
প্রতিস্থাপন করতে হবে। একটা ফাংশন দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দু স্পর্শকের লেখটাকে স্থানীয়ভাবে প্রতিস্থাপন করতে হবে। এই যে একটা ফাংশন দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, এইটার সন্নিকটে ফাংশন লেখককে স্পর্শ করে স্থানীয়ভাবে প্রতিস্থাপন করতে হবে এবং এটার ত্রুটিও নির্ণয় করতে হবে। তো এখানে সেই তত্ত্বটা লিখব, ঠিক আছে। সন্নিকটের বিন্দুটা লিখলাম, ফাংশনটা লিখলাম, এক্স নট এ ওয়াই নট বিন্দুটা লিখলাম, তারপরে সেই তত্ত্বগুলো লিখে কার্যপদ্ধতি আছে দেখবা, তাহলে সুন্দর মতন আমরা পেয়ে গেলাম আমাদের লেখচিত্রটা। স্পর্শক তো আঁকতে পারো, ঢাল বের করবা, ডিফারেন্সিয়েশনে যে করছো ঢাল বের করে তারপরে হচ্ছে ওই বিন্দু স্পর্শক বের করে, ওই বিন্দু স্পর্শক বের করবা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। একটু জটিল, যদি বেশি না বুঝো তাহলে চাইলে স্কিপ করতে পারো। এইটা ডিফারেন্সিয়েশনের জন্য একটা ফাংশন দেওয়া থাকবে, তারপরে বলছে এত এত বিন্দুর জন্য ডেল্টা এক্স ওয়ান বিবেচনা করে ক্ষুদ্র ক্ষুদ্র সরলরেখার সমন্বয়ে গঠিত লেখ দ্বারা প্রতিস্থাপন করো। তো এখানেও সেই সিমিলার তত্ত্বের মতন এখানে তুলবা, তারপর হচ্ছে এই এক্সের এগেনস্টে ওয়ারগুলোর মানগুলো বসাবো, বিন্দুগুলো পাইলে সেই বিন্দুগুলো বসাবো, বিন্দুগুলো বসানোর পরে সেখানে স্পর্শক অঙ্কন করব। আমাকে যে ফর্মুলা বলে দিচ্ছে সেই ফর্মুলার আলোকে দেন ফলাফল কিছু অনুরূপ সমস্যা দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। স্বাধীন চলক অধীন চলকের ডিফারেন্সিয়েশন বা অন্তরজের মধ্যকার সম্পর্ক দেওয়া আছে। এই ফাংশনটার এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে ডিওয়াই ডেল্টা ওয়াই নির্ণয় করতে বলছে। ডিএক্স আর ডেল্টা এক্সের মান যদি 1 হয়, এখানে হচ্ছে এই ফাংশনটার লেখচিত্র এবং এই দুইটা চিহ্নিত করতে বলছে। তো আমরা যে সরলরেখার যে স্পর্শক বের করি, স্পর্শকের ঢাল বের করি, ওই ফর্মুলা দিয়ে আমরা এখানে অঙ্ক করব। তো এখানে হচ্ছে এই ফর্মুলাটা লিখবা বা তত্ত্বটা লিখবা, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ এই যে কার্যপ্রণালীগুলো আছে সেই স্টেপগুলো ফলো করলেই ইনশাআল্লাহ তুমি গ্রাফটা পেয়ে যাবা। এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট 15 ইন্টিগ্রেশনের যে ফর্মুলা আছে, তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে অলরেডি জানো, লিমিট দিয়ে কীভাবে বের করে, সেই ফর্মুলাটা দিয়ে আমরা এখানে সুন্দর মতন এই ক্ষেত্রফলটা বের করতে বলছে আমাকে। এই ক্ষেত্রফলটা আমরা বের করব, কিন্তু ইচ্ছা মতন না, এখানে রেঞ্জ বলে দিচ্ছে এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 0.8। তাহলে 0.8 বিন্দু যেখানে হবে এখানে মনে হয় 0.8, এখানে 0.8, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ইন্টিগ্রেশন করে আমরা যে ক্ষেত্রফল বের করি সেইভাবে আমরা ক্ষেত্রফল বের করব। এখানে হচ্ছে যে মানগুলো বের করলো, তারপরে ক্ষেত্রফল বের করছে। তো এখানে বলছে 6টি কোটি ব্যবহার করে এটার মান নির্ণয় করো, এরকম টাইপের সমস্যা থাকতে পারে। তাহলে ফাংশনটা নির্ণয় করলাম, তারপর হচ্ছে এখানে 6টা কোটি ব্যবহার করছি, করে আমরা হচ্ছে এখানে মানটা বের করছি, সুন্দর মতন মানটা বের করে ক্ষেত্রফল বের করে ফেলছি। কিছু অনুরূপ সমস্যা এখানে দেওয়া আছে। ফার্স্ট পেপারের জন্য ভাইবার সাজেশন। প্রথমত ম্যাট্রিক্স থেকে অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে, কারণ বাচ্চারা এমনিতে হচ্ছে ম্যাথের প্রশ্নগুলো হচ্ছে এমনি পারে না, সহজোদ্ধে ম্যাট্রিক্স এটা থেকেই অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে যে সহজগুলি পারো কি না। তো ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা আসলে কী বুঝায়, তারপর ম্যাট্রিক্সের অর্ডার, এত ক্রমে একটা ম্যাট্রিক্স লিখে দিতে বলছে, সারি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স, প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স কি, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আর কি। ম্যাট্রিক্সের সংজ্ঞা আসে আর কি, সংজ্ঞা জিজ্ঞেস করে, এই যেখানে প্রত্যেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এগুলো ভাইবার জন্য অনেক ব্লকবাস্টার প্রশ্ন। এখানে প্রতিটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বের করো, তারপর হচ্ছে দেখো এখানে লম্ব ম্যাট্রিক্স হওয়ার শর্ত, যেখানে বিভিন্ন শর্ত কন্ডিশন আছে, এগুলো জিজ্ঞেস করে। এই যেগুলো জিজ্ঞেস করে ব্যতিক্রম অব্যতিক্রমী ম্যাট্রিক্স তোমাদের কিন্তু আসছিল অনেকের পরীক্ষায়। তারপর বিপরীত হবে কিনা, ইনভার্স করা যাবে কিনা, ধাপগুলো কি হবে, তারপরে অনুরাশি কি, ক্রেমার রুলস কখন ব্যবহার করা হয়, ক্রেমার রুলসটা কি, নির্ণায়ক ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য, বোর্ডে এই প্রশ্ন আসে। কোনো একটা ম্যাট্রিক্স বা নির্ণায়ক দিয়ে বলবো ভুক্তির 7 ভুক্তির অনুরাশি লেখো, তারপর হচ্ছে এখানে সহগুণক 0 হলে সহগুণক কোনটা, এরকম জিজ্ঞেস করে। তারপরে এটার মান কত, কেন, ক্যালকুলেটর দিয়ে বের করতে বলে। পরে এই জিনিসও জিজ্ঞেস করে যে ভুক্তি কত, এত এত ভুক্তি কত। সরলরেখা থেকে প্রশ্ন আসে, সরলরেখা কি, সরলরেখার সাধারণ সমীকরণ, লেখচিত্রের আকার কেমন হবে, অন্তর্বিভক্ত বহির্বিভক্তকরণের সূত্র, মধ্যবিন্দুর সূত্র, অনেক ছোট ছোট সূত্র জিজ্ঞেস করে। কী অনুপাতে বিভক্ত হয়, ক্ষেত্রফলের কোন ক্রমে নিতে হবে, না নিলে কী হবে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র, একই সরলরেখাতে থাকলে ক্ষেত্রফল কত হবে। এগুলো কিন্তু অনেক ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই পড়ে যাবে, একটু হলেও দেখে যাবা। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, এখানে প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে ঘুরে ফিরে এই সব প্রশ্নই জিজ্ঞেস করে যে উপাত্ত জানা থাকলে একটা সরলরেখা নির্ণয় করা সম্ভব, সরলরেখার ঢাল বলতে তুমি কী বুঝো, মূলবিন্দুগামী সরলরেখা হলে সরলরেখা কী হবে, এম আর সি দ্বারা কী বোঝায়, সরলরেখার ওয়াই অক্ষের সমান্তর হলে ঢাল কত, এক্স অক্ষের কোনো বিন্দু ছেদ না করলে প্রকৃতি কী হবে, প্রতিচ্ছবি বলতে আসলে কী বুঝো, তারপর হচ্ছে বিন্দুর প্রতিচ্ছবি, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালও আছে, তাই এগুলো জিজ্ঞেস করবে। প্রতিচ্ছবি বিন্দু কী হবে, তারপর প্র্যাকটিক্যালি যেহেতু তোমাকে দিবে, তাহলে প্রতিচ্ছবি আঁকো, কোন জায়গায় ছেদ করবে, বিন্দুটা কী হবে,
প্রতিচ্ছবি কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে। আমি একটু আগে প্রতিচ্ছবি শিখাইছিলাম, বিন্দুর প্রতিচ্ছবি, রেখার প্রতিচ্ছবি। তারপর প্রতিচ্ছবি বলতে কি বোঝায়, M1 ঢাল বিশিষ্ট M2 ঢাল বিশিষ্ট রেখার প্রতিচ্ছবি নির্ণয় সূত্র। এই যে এই সূত্র ভালো লাগে না, লিখবো না, লিখতে জিজ্ঞেস করবে। পারলে দুই একটা প্রশ্নকে জিজ্ঞেস করে 5-এ 5 দিয়ে দিবে, 25-এ 25 দিয়ে দিবে। এসব প্রশ্ন জিজ্ঞেস করবে, যখন পারবা না তখন বুঝবে যে কোনো পড়ালেখাই করো নাই। তারপর হচ্ছে যে প্রতিফলকের থিটা কোণ উৎপন্ন করলে প্রতিফলকের সাথে কি কোণ উৎপন্ন করবে, এই রেখার ওয়াই অক্ষের প্রতিচ্ছবি কোনটা হবে, তারপরে সরল রেখার প্রতিচ্ছবি রেখা পরস্পর ছেদ করলে রেখা দুটি কী প্রকৃতির হবে, যেখানে অনেক, তারপরে কার্তেসি স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, মূলবিন্দু সাপেক্ষে স্থানাঙ্ক। এর আগে যে প্রশ্নগুলো এগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন ছিল। তারপরে বলছে বিন্দু হলে ঢাল নির্ণয় সূত্র বলো, দুই বিন্দুগামী সরল রেখার সূত্র বলো। ঢাল বের করতে বলবে, খণ্ডিত অংশে দৈর্ঘ্য বের করতে বলবে, প্রতিচ্ছবি বিন্দু বের করতে বলবে। এগুলো সব প্রত্যেকটা প্রশ্ন ব্লকবাস্টার ইম্পর্ট্যান্ট। পরীক্ষার হলে পড়ে গেলে দেখবা এগুলি জিজ্ঞেস করতেছে। ভরকেন্দ্রী স্থানাঙ্ক বের করার সূত্র, সঞ্চার পথ কি জিজ্ঞেস করবে, এই সূত্রটা আসলে কি বোঝায় এটা দিয়ে। লম্ব রেখার সমীকরণ লেখো, সমান্তরাল রেখার সমীকরণ লেখো, মধ্যবর্তী ঢাল বের করার সূত্রটা লেখো, একই সরলরেখা হইলে সূত্রটা লেখো, এই সরলরেখার বৈশিষ্ট্য কী, দুটা বিন্দু থেকে দূরত্ব কী, মূল বিন্দু থেকে দূরত্ব কী, সমান্তরাল হওয়ার শর্ত কী। এগুলো সব প্রত্যেকটা প্রশ্ন না ব্লকবাস্টার ইম্পর্টেন্ট। এখানে কোনো প্রশ্নই তুমি ফেলতে পারবা না। এই যে দুইটা সরলরেখার মধ্যবর্তী, সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এরপর আসি বৃত্ত থেকে প্রশ্ন। বৃত্ত কি জানো না, বৃত্ত কী জানা থাকলে বৃত্ত আঁকা যায় জিজ্ঞেস করে। বৃত্তের সাধারণ সমীকরণ, ব্যাসার্ধ, কেন্দ্র, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই জিজ্ঞেস করবে। বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক নির্ণয় করো, বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক নির্ণয় করো। এগুলো পরীক্ষার হলে আসছে। এগুলো না পারলে তুমি কীভাবে সৃজনশীল আনসার করছো, প্র্যাকটিক্যাল করছো, তুমি কিছুই জানো না আসলে, এটাই প্রমাণিত হয়। এই যে প্রত্যেকটা প্রশ্ন ব্লকবাস্টার, প্রত্যেকটা প্রশ্ন পড়বা, দেখবা, শুনবা, বুঝে যাবা। খুব সহজ, অল্প পড়লেই পারবে। বিন্দুবৃত্ত কি দেখছো, তোমাদের ঢাকা বোর্ড 23 সালে প্রশ্নে আসছিল বিন্দুবৃত্ত নিয়ে। বৃত্তের আরও কিছু সূত্র, সংজ্ঞা, এগুলো লাগবে। এই যে প্রত্যেকটা লাগবে, প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট। ত্রিকোণমিতি থেকে আসবে গুণিতক কোণের সংজ্ঞা কী, উপগুণিতক কোণের সংজ্ঞা কী, তারপরে উদাহরণ দাও, যৌগিক কোণ কী, তারপরে সাইন কোসাইনের অনুপাতের সীমাবদ্ধতাগুলো কী কী, বাহুর দৈর্ঘ্য কীভাবে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের ধারণা পাওয়া যায়। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। এগুলো ভাইভা বোর্ডে ঘুরে ফিরে এইসব প্রশ্নই জিজ্ঞেস করে ভাইভা বোর্ডে। এই যে ত্রিভুজের কোসাইনের সূত্র আমি কিন্তু শিখেছিলাম। এ হইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার 2bc, বি হলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার 2ca। দেখছো কত সুন্দর। তারপরে হচ্ছে উপাত্ত জানা থাকলে কোন কোন উপাত্ত নির্ণয় করা যাবে, এই সূত্র বলছে। বিসি নিলে কোন এ, সি এ নিলে কোন বি, এ বি নিলে কোন সি। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে সূত্র, ত্রিভুজ নির্ণয় একটা সূত্র, অন্তঃব্যাসার্ধ নির্ণয়ের সূত্র বলছে এখানে। এরকম বিভিন্ন সূত্র আসে, এই জিনিসটা দিয়ে বলবে মান কি হবে। এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে ত্রিকোণমিতি থেকে। এবার ডিফারেন্সিয়েশন, এত একটা বিশাল বড় অংশ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। সায়েন্সের স্টুডেন্ট ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন থেকে তো অবশ্যই প্রশ্ন করবে। এই যে এখানে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, পড়ে যাবা। তারপর হচ্ছে ঢাল কীভাবে নির্ণয় করব, মূল নিয়মের ক্ষেত্রে অন্তরক সহগ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কী, অন্তরক সহগ কী, ডিফারেন্সিয়েশনের গুণসূত্রটা কী, ভাগের সূত্রটা কী, এত হইলে শর্তগুলো কী হবে। এখানে প্রতিটা প্রশ্ন না ইম্পর্ট্যান্ট, কোনো প্রশ্ন না তুমি বাদ দিয়ে যেতে পারবা না। এখানে প্রত্যেকটা প্রশ্ন আসলে অনেক ইম্পর্ট্যান্ট, ব্লকবাস্টার। অন্তত এই যে অবিচ্ছিন্নতা শর্ত কী, অবিচ্ছিন্ন ফাংশন বলতে আসলে কী বোঝো জিজ্ঞেস করবে। এসব যখন জিজ্ঞেস করবে না পারলে কিন্তু যে ম্যাকলোরিনের ধারাটা বলো, ম্যাকলোরিনের ধারা কিন্তু ইউজ করছো তোমরা অসংখ্যবার। তারপরে হচ্ছে যে এটা কত হবে জিজ্ঞেস করবে, এটা কিন্তু একটা সূত্র, ব্লকবাস্টার সূত্র। কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি বলবো আমি নার্ভাস হয়ে গেছি, এই সূত্র যে না জানে সে তো পুরো ডিফারেন্সিয়েশনই জানে না, আসলে করে নাই। তাহলে শিক্ষকের মনে কিন্তু নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি হবে। যোগযোগজন বা ইন্টিগ্রেশনটাই আসলে কি, কখন ব্যবহার করি, সি কেন ব্যবহার করা হয়, নির্দিষ্ট যোগজ কী, অনির্দিষ্ট যোগজ কী। এখানে প্রত্যেকটা প্রশ্ন আসার মতো প্রশ্ন, এগুলি জিজ্ঞেস করে ঘুরে ফিরে, এগুলি বাচ্চারা পারে না। তারপরে যে সূত্র, এটা কী ক্ষেত্রে ইউজ করি আমরা। তারপরে যে গুণের সূত্রটা বলো তো দেখি। এই যে গুণের সূত্র তুমি পুরো পড়ে ফেলছ, তুমি হচ্ছে ইন্টিগ্রেশনের গুণের সূত্রটা পারো না। তারপরে হচ্ছে এই যে এগুলো জিজ্ঞেস করবে, ক্ষেত্রফল নির্ণয়, এগুলো প্র্যাকটিক্যালও আছে। প্র্যাকটিক্যালও যেহেতু আছে, প্র্যাকটিক্যাল থেকে কিন্তু তোমার এই প্রশ্নগুলো, যে সবগুলো কিন্তু তোমার প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের প্র্যাকটিক্যাল বাই এক্সপেরিমেন্ট নাম্বার 1। এখান থেকে কিন্তু তোমরা চাইলে দেখেও পুরোটা তুলে প্র্যাকটিক্যাল খাতায় তুলতে পারো। দুইটা জটিল সংখ্যা বলে দিচ্ছে, দুইটা জটিল সংখ্যার আর্গন চিত্র আঁকতে বলছে, বিয়োগ করে মান বের করতে বলছে, যোগ করতে বলছে, যোগ করে সেটার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। মডুলাস আর্গুমেন্ট নির্ণয়ের কিন্তু তুমি সূত্র জানো, এই যে মডুলাস নির্ণয়ের সূত্র, আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র। তারপর মডুলাস আর্গুমেন্ট থেকে তোমরা চিত্র আঁকবা, আর্গন চিত্র আঁকবা, আর্গন চিত্র এঁকে তারপর হচ্ছে যোগ করে বিয়োগ করে সেটার আবার আর্গন চিত্র আঁকতে বলছে। এরপরে বলছে এগুলো সব আর্গন চিত্র আঁকতে হবে। তারপর এরকম আরেকটা সমস্যা দিল, এবার বলছে গুণ বের করবা, গুণ করে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে। এগুলো তোমরা ম্যাথ করে আসছো, অলরেডি জানো।
এখানে স্টেপগুলো যদি দেখো, স্টেপগুলো দেখলেই কিন্তু তুমি এটা পারবা কীভাবে করছে। প্রত্যেকটা এখানে কিন্তু স্টেপ বলে দেওয়া আছে, মানও বলে দেওয়া আছে, কীভাবে মান নিচ্ছে সবগুলো মান ব্যাখ্যা সহ দেওয়া আছে। বীজগণিতিক সূত্র, ফলাফল, মন্তব্য লিখবা। লেখচিত্রের সাহায্যে সমীকরণ সমাধান, এই যে একটা বহুপদী অধ্যায়, এই যে একটা বহুপদী একটা ফাংশন বলে দিছে, সমীকরণটা সমাধান করতে বলছে। তো এখন এই পুরোটা ফাংশন সমান সমান 0 ধরবো, 0 ধরে আমরা লেখচিত্রটা অঙ্কন করব। তারপর এক্সের একটা মানের এগেনস্টে ওয়াইয়ের যে মান আছে সেই মানগুলো বের করব, করার পরে বিন্দুগুলো স্থাপন করব গ্রাফ পেপারে। তারপরে ফলাফল লিখব, তারপর সতর্কতা লিখব। এরকম আরও কিছু সমস্যা প্র্যাকটিসের জন্য দেওয়া হইলো। পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করা একটা এক্সপেরিমেন্ট। তাহলে পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করার জন্য উপকেন্দ্র বলে দিছে, নিয়ামক রেখা সমীকরণ বলে দিছে। তাহলে আমরা জানি কি এসপি আর পিএম সমান। তাহলে এখান থেকে আমরা এসপি আর পিএম সমান ধরে আমরা হচ্ছে এই যে পরাবৃত্তটা আঁকবো। আঁকার পরে যে স্টেপগুলো বলে দিছে সেই স্টেপগুলো অনুসারে তুমি আঁকার চেষ্টা করবে। সতর্কতা এবং আরও কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া হইলো। উপবৃত্ত আঁকতে বলছে, এখানে উপকেন্দ্র বলে দিছে, নিয়ামক রেখা বলে দিছে, উৎকেন্দ্রিকতা বলে দিছে। আমরা তো জানি এসপিপিএম সমান সমান ই হবে, এখানে ই এর মান 1 থেকে হবে ছোট। তারপর হচ্ছে যে ফরম্যাটে আমরা বললাম উপকেন্দ্র নিব, নিয়ে হচ্ছে নিয়ামক রেখা নিব, নিয়ে আমরা হচ্ছে লম্ব এঁকে দূরত্বটা ধরে তারপর আমরা উপকেন্দ্র আঁকবো। তারপর এই ফরম্যাট কীভাবে করবো প্রত্যেকটা স্টেপ বলে দিছে। পরের প্রশ্ন বলছে অধিবৃত্তের যে নিয়ামক রেখা বলছে, উৎকেন্দ্রিকতা বলে দিবে, কেন্দ্র বলে দিছে, অধিবৃত্ত আঁকবা। অধিবৃত্তের তো সূত্র তোমরা জানো, কীভাবে অধিবৃত্তের ফর্মুলাটা আমরা জানি। এখানে এক্স থেকে ওয়াইয়ের মান বের করব। এই স্টেপগুলো ফলো করবা, ফলো করে অধিবৃত্ত আঁকবো। এই যে অধিবৃত্তের নিয়ামক রেখা আমরা দেখলাম যে নিয়ামক রেখা, মূল অক্ষরেখা, ঠিক আছে, এরকম হচ্ছে। এই জন্য অনেকগুলো দাগ আসছে। এই স্টেপটা ফলো করে আঁকবা, সতর্কতা লিখবা, সমস্যা আরও দেওয়া আছে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র আসবে, এগুলো জিজ্ঞেস করবে। ব্যবধি বলে দিবে, এটার রেঞ্জ জানি, ডোমেইন জানি, যে না জানো এগুলো মুখস্থ করে ফেলবে। এগুলো আসবে, এত ইম্পর্টেন্ট। এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান বের করবো। তাহলে tan ইনভার্স এক্সের ফাংশনটা, এগুলো কিন্তু ল্যাব খাতায় অসংখ্যবার করছো। এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা আসবে, করতে দিবে, ভালো মতন খেয়াল রাখবা। এই বৈশিষ্ট্যগুলো দেখবা, বৈশিষ্ট্যগুলো কিন্তু জানতে চাই, বৈশিষ্ট্যগুলো অবশ্যই লাগবে। অনুরূপ আরও কিছু প্রবলেম সিমিলার আরও সাইন ইনভার্স এক্স শিখবা, কজ ইনভার্স এক্স শিখবা, কট ইনভার্স এক্স শিখবা, এগুলো লেখচিত্র আসবে। এবার বলছে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অঙ্কন করতে বলছে। কজ এক্স বের করতে বলছে, আবার কজ ইনভার্স এক্স বের করতে বলছে। তাই ডোমেনের রেঞ্জ লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে উপকরণ কার্যপদ্ধতি লিখবা। তারপরে ছক কাগজে কীভাবে স্থাপন করা সেটা দেখবা। তারপরে হচ্ছে সিমিলারলি তুমি বলবা, কজের গ্রাফ বলবা, কজ ইনভার্স এক্সের গ্রাফ বলবা। তারপরে বৈশিষ্ট্য অবশ্যই বলতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নও কিন্তু জিজ্ঞেস করবে ভাইবা বোর্ডে। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, পরীক্ষণ এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 8, লেখচিত্রের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয়। একাধিক বলের লব্ধি নির্ণয় করার জন্য যে সামান্তরিক সূত্র তোমরা জানো, এই সামান্তরিক সূত্রের মধ্যে এই যে দেওয়া আছে, কোণ দেওয়া আছে, দুটা বলের মান দেওয়া আছে, তোমরা কোনটা পয়েন্ট আউট করে লব্ধির মান নির্ণয় করবা। এখানে যে লব্ধির মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে, তুমি এখান থেকে মান বের করবা। আরেকটা সমস্যা দেখো, ষড়ভুজ দেওয়া আছে, ষড়ভুজের এই যে 6টা বাহু বরাবর বলগুলো কাজ করে লব্ধির মান বের করতে বলছে। তাহলে হচ্ছে এখানে কি করব, ওই যে আমরা হচ্ছে লম্বাংশ উপপাদ্য যে অ্যাপ্লাই করি, সেই লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা সমাধান করবো। স্টেপগুলো স্টেপ বাই স্টেপ অলরেডি তোমরা লম্বাংশ উপপাদ্য জানো, অনেকবার ম্যাথে করছো, ফিজিক্সে করছো। লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলাম দুইটার ক্ষেত্রে, করার পরে লব্ধির মান পেয়ে যাব, লব্ধির দিক পেয়ে যাব। এটা ছক কাগজে সুন্দর মতন বসায় দিব, তাহলেই মোটামুটি আমার অ্যান্সার হয়ে যাবে। অনুরূপ কিছু সমস্যা দেওয়া আছে, নিজেরা ট্রাই করবে। এক্সপেরিমেন্ট 9, গতিপথ প্রদর্শন করা। তাহলে আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, লেখচিত্র প্রদর্শন করতে বলছে। তো এখন হচ্ছে এখানে সবগুলো সূত্র আমরা লিখবো, লেখার পর হচ্ছে কার্যপদ্ধতিতে এগুলো মান বসায় আমরা হচ্ছে ত্বরণ বের করব। তারপর হচ্ছে এস বনাম টি, এস বনাম ভি, এস বনাম এ বা ত্বরণ বনাম এই লেখচিত্র অঙ্কন করতে হবে। এগুলো তোমরা 9, 10-এ করছো, অসংখ্যবার করছো। এগুলো আসলে আলাদা করে বলার কিছু নাই, তবে এখানে একটু লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো পড়বা। এক্সপেরিমেন্ট 10, এখন লেখচিত্র দেওয়া থাকবে, তোমার বেগ ত্বরণ নির্ণয় করতে হবে। এইগুলো 9, 10-এ আয়ত্তবার করছে বলার বাইরে, কিন্তু এখানে একটু ভিন্ন হচ্ছে কি, কারণ হচ্ছে এটা বক্ররেখা। তাহলে তোমাকে ওই বিন্দুতে তোমার স্পর্শকের ঢাল বের করতে হবে। ঢাল বের করলে তোমার হচ্ছে বেগ পাবা, তুমি পাবা এগুলো সব। এখানেও কিন্তু এই যে গ্রাফ দিছে, গ্রাফ থেকে তোমাকে বেগের মান বের করতে বলছে। তাহলে স্পর্শক বের করবে, স্পর্শকের ঢাল থেকে আমরা হচ্ছে বেগের মানগুলো, ত্বরণের মানগুলো পেয়ে যাব। জটিল সংখ্যা 3 নম্বর অধ্যায় থেকে ভাইবার জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। জটিল সংখ্যার সংজ্ঞা দাও, জটিল সংখ্যার সংজ্ঞা, মডুলাস আর্গুমেন্ট। তারপরে এখানে মডুলাস আর্গুমেন্ট বলতে আসলে কী বুঝো, এটার মডুলাস আর্গুমেন্ট বের করো। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালও করতে দিচ্ছে, তাই তোমাকেও জিজ্ঞেস করবে অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে। তারপরে সময় দুটো জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল
জটিল সংখ্যা হবে কি না, গুণফল ভাগফলের আর্গুমেন্ট কত, ঘনমূল কি, একের ঘনমূল কি, জটিল সংখ্যা অনুপাতের যোগফল কি, এগুলি ব্লকবাস্টার প্রশ্ন, এগুলি কিন্তু ঘুরে ফিরে জিজ্ঞেস করবে। একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলা। এবং বহুপদী থেকে আসবে, বহুপদী ফাংশনের সংজ্ঞা দাও, ঘাতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা কেন, তারপরে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হবে, মূলগুলো কীভাবে নির্ণয় করব, এই সবগুলো প্রশ্ন ব্লকবাস্টার। এই টাইপের প্রশ্ন বা এর আশেপাশের প্রশ্নই করবে। কনিক্স থেকে প্রশ্ন, কনিক্স কী, পরাবৃত্ত কী, এগুলো সংজ্ঞা কিন্তু জিজ্ঞেস করবে। এগুলো ব্লকবাস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার জিজ্ঞেস করে এই ধরনের প্রশ্নগুলো। ঠিক আছে, ঘুরিয়ে ফিরে এগুলি জিজ্ঞেস করবে। এগুলো যারা পারে না তাদেরকে কীভাবে বলো 25-25 দেয়, সিম্পল প্রশ্ন এগুলো। এই 2 বছর যারা পড়ছে তারা তো এইগুলি প্রশ্নগুলো উত্তর অবশ্যই জানার কথা। এই প্রশ্নগুলো অবশ্যই একটু হলে রিডিং দেবে। আমরা জানি তোমরা পারো, কিন্তু হয়তো বা ভুলে গেছো, তাই একটু রিডিং দিয়ে যাবা। এই যে উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা সমীকরণ, উৎকেন্দ্রিকতা, বিভিন্ন সূত্র জিজ্ঞেস করে আর কি। এই যে বিভিন্ন সূত্রগুলো জিজ্ঞেস করে। অসীম তট, যে অসীম তট কী অনেকে বুঝে না, অসীম তটের সমীকরণটা কী হবে, তো এরকম বিভিন্ন ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞেস করে। এই যে একটা ইকুয়েশন দিয়ে বলবে এগুলো সবগুলো বের করো এবং এগুলোর সূত্রগুলো, এগুলো কিন্তু সব সূত্র তুমি অলরেডি কিন্তু পড়ছো। বিপরীত ত্রিকোণমিতি 7 নম্বর অধ্যায় থেকে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ কী, অমান্তর মূল্যের সংজ্ঞা দাও, বিপরীত বৃত্তীয় ফাংশনের সংজ্ঞা দাও, মুখ্য মান কী, এটার সীমা কী, এটার মুখ্য মান কী, এটার মুখ্য মান কী, সীমা কী হবে, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে। স্থিতিবিদ্যার ক্ষেত্রে সামান্তরিক সূত্র বলো, অংশ কী, লম্বাংশ কী জিজ্ঞেস করবে, ত্রিভুজ সূত্র কী, প্রত্যেকটা সূত্র জিজ্ঞেস করবে। লব্ধি কাকে বলে, সামান্তরিক সূত্র কী, সমবিন্দু বল কী, সূত্র বলো, সামান্তরিক সূত্র বলো, দুটা বলের মধ্যবর্তী বলো, বিপরীত দিয়ে কাজ করলে কী হবে, একই দিয়ে কাজ করলে কী হবে, লামির উপপাদ্য অসংখ্যবার, প্রত্যেকটা সৃজনশীল লামির উপপাদ্য আছে। তোমার হচ্ছে এই জন্য জিজ্ঞেস করবে লামির উপপাদ্যটা বলো তো দেখি কী। লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা দেওয়া আছে। তারপরে সমতল বস্তু কণার ত্বরণ বন্ধনের মধ্যে পার্থক্য কী, সমান্তরণ কী, এগুলো 9-10-এর পরে, এগুলো তোমরা 9-10-এ পড়ছো অলরেডি, জানো। একটু রিডিং দিয়ে যাবা, যেন ধরলে যেন জিজ্ঞেস করতে পারো, মানে জিজ্ঞেস করলে যেন উত্তর দিতে পারো। এই যে খারাপ উপরের দিকে নিক্ষেপ করলে কী হবে, তারপরে এই যে প্রাসের সূত্রগুলো প্রায় ধরে, অসংখ্যবার ধরে প্রাসের সূত্রগুলো, এগুলো ব্লকবাস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটা প্রশ্নই অসংখ্যবার জিজ্ঞেস করছে, এগুলো জিজ্ঞেস করে, এগুলি ভাইবার জন্য ব্লকবাস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন।